হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ থিওরি আলোচনা করব, যা হলো ক্রাশনস থিওরি। এই থিওরিটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এখানে উপরে তোমরা ইংলিশ প্যাডাগজি দেখতে পাচ্ছ, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে বা অন্যান্য ভাষার ক্ষেত্রেও কিন্তু এই তত্ত্বটি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওকে তোমরা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমে দেখো, এই তত্ত্বের মূল দর্শন বা মূল ফিলোসফি হলো ভাষা শেখা নয়। যেভাবে আমরা মাতৃভাষা অর্জন করে থাকি, অ্যাকোয়ার করে থাকি, অ্যাকুইজিশন আমাদের যে হয়, আমরা কোনো ফর্মাল এডুকেশনাল ইনস্টিটিউটে গিয়ে শিখি না। আমরা ভাষাকে প্রকৃতি থেকে ন্যাচারাল ওয়েতে অর্জন করে নেই। তাই ক্রাশনের মতে একটি শিশু যেমন কোনো ব্যাকরণের বই ছাড়াই তার মাতৃভাষা শেখে, তেমনি আমরা যদি উপযুক্ত পরিবেশ দেই, সেই শিশু যদি উপযুক্ত পরিবেশ পায়, তাহলে দ্বিতীয় ভাষাও প্রাকৃতিকভাবে অর্জন করা সম্ভব। অর্থাৎ এ থেকে আমরা বুঝলাম, স্টিফেন ক্রাশেন মাতৃভাষা শেখার মতো পরিবেশ থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথার উপর ফোকাস করেন। মানে আমরা যে টার্গেট ল্যাঙ্গুয়েজ করাবো, সেটা যদি মাতৃভাষা শেখানোর মতো প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে করাই, তাহলে ভালো হবে। এটা বলেছেন স্টিফেন ক্রাশেন। এখানে দেখতে পাচ্ছ মাতৃভাষা, মাদার টাং। এখানে কোথা থেকে, কিভাবে আমরা প্রত্যেকে নিজের মাতৃভাষা শিখেছি? আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে নিজের মাতৃভাষা শিখেছি। আর এই প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যখন নিজের মাতৃভাষা অ্যাকুইজিশন করেছি, তখন আমরা কিন্তু কনশাসলি মস্তিষ্ককে কাজে লাগাইনি। ঠিক আছে? যেভাবে আমরা ক্লাসরুমে গিয়ে যখন কোনো কিছু শিখি, তখন আমরা কিন্তু অবচেতন মস্তিষ্কের মাধ্যমে নয়, আমরা চেতন মস্তিষ্কের মাধ্যমে আমরা জাগরিতভাবে শিখে থাকি। যেমন এই ক্লাস তোমরা দেখছো, এটা অবচেতন মস্তিষ্ক, সাবকনশাস মাইন্ডের মাধ্যমে তুমি করছো না। তুমি এখানে কনসিয়াসলি এফোর্ট লাগিয়ে নিজের ফোনটিকে হাতে নিয়ে বসে আছো ইন্টারনেট অন করে, যার ফলস্বরূপে তুমি আমাদের এই ক্লাস দেখতে পাচ্ছ। তো দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কি করতে হবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যদি আমরা করাতে চাই, তাহলে ঠিক একইভাবে প্রাকৃতিক পরিবেশে যেভাবে মাতৃভাষা শিখেছি, একইভাবে উপযুক্ত পরিবেশ এবং যোগাযোগের মাধ্যম যদি আমরা শিশুদের দেই, তাহলে আমাদের L2 যা থাকবে, সেই L2 কেও আমরা L1 এর মতো করাতে পারবো। ইহা বলেছেন স্টিফেন ক্রাশেন। উনি হলেন একজন আমেরিকান লিঙ্গুইস্ট, মনে রাখবে। তারপর দেখো, অধিগ্রহণ বনাম শিখন মূল পার্থক্য। অর্থাৎ অধিগ্রহণ মানে কি? এটার আলাদা আলাদা নাম রয়েছে, অর্জনও বলা হয়, আবার এটাকে অধিগ্রহণও বলা হয়। তো অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন সর্বদা শিখন মানে লার্নিং এর চেয়ে বেশি কার্যকর। অ্যাকুইজিশন কেন কার্যকর? দেখো, আমরা যে মাতৃভাষা, সেটা বাংলা হতে পারে, অসমীয়া হতে পারে, মণিপুরি হতে পারে। আমরা ভাষাকে শিখে নিয়েছি, কিন্তু কোনো এফোর্ট আমরা লাগাইনি। ক্রাশনের মতে ঠিক একইভাবে যদি ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে এমন পরিবেশ দেওয়া যায়, তাহলেও আমরা কিন্তু এফোর্টলেসলি ল্যাঙ্গুয়েজ 2 অ্যাকোয়ার করতে পারবো। তো অধিগ্রহণ বা অ্যাকুইজিশন আমরা কি করে করি? এটা করার জন্য আমাদেরকে সচেতনভাবে আমরা যে করব, আমরা যে শিখব বলে আমরা শিখি না। এমনিতে ন্যাচারাল ওয়েতে আমরা কথোপকথনের মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখে নেই ভাষা। এখানে কি হয়? প্রাকৃতিক যোগাযোগ ও পরিবেশের মাধ্যমে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সংঘটিত হয়, এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সময় আমরা ব্যাকরণের কোনো নিয়ম মানি না। মানে ব্যাকরণের কোনো নিয়ম না মেনেই আমরা ভাষা, নিজের মাতৃভাষা অর্জন করে থাকি। অন্যদিকে যদি আমরা শিখন এর কথা দেখি, লার্নিং, তাহলে লার্নিং হলো একটি কনশাস প্রসেস বা সচেতন প্রক্রিয়া। এখানে লার্নিং যদি আমরা করতে চাই, শিখন আমরা যদি করতে চাই, তাহলে আমাদের স্কুল, বই ও প্রথাগত শিক্ষার মাধ্যমে যেতে হয়। কেননা শিখন বিদ্যালয়ে গিয়ে হয়, বইয়ের মাধ্যমে হয়, প্রথাগত ট্র্যাডিশনাল এডুকেশনের মাধ্যমে হয়। আর শিক্ষণের মধ্যে কি লাগে? ব্যাকরণ এবং কাঠামোর উপর নির্ভরশীল শিখন, কিন্তু অ্যাকুইজিশন এভাবে ব্যাকরণের নিয়মের উপর নির্ভরশীল নয়। বোঝা গেল? চলো পরবর্তী স্লাইডে আমরা দেখব, দ্বিতীয় ভাষা অর্জনের ক্ষেত্রে স্টিফেন ক্রাশন 5টি হাইপোথিসিস দিয়েছেন।
এই 5টি হাইপোথিসিসকে আমরা সংক্ষিপ্তভাবে নেমোনিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। এটাকে আমরা এমনিয়া এই শব্দ দ্বারা মনে রাখব। এমনিয়া এর এ হলো অ্যাকুইজিশন লার্নিং, অধিগ্রহণ ও শিখন। এটার এম, পরবর্তী যে এম, এটা হলো মনিটর বা পর্যবেক্ষক। এরপর এখানে এন রয়েছে, এন হলো ন্যাচারাল অর্ডার, প্রাকৃতিক ক্রম অনুযায়ী হবে ভাষা, দ্বিতীয় ভাষা শিখন বা অর্জন। তারপর আই হলো ইনপুট, মানে ছাত্রছাত্রীরা বুঝতে পারে এমন আমরা তাদের ইনপুট প্রোভাইড করব। আর শেষ এ হলো এফেক্টিভ ফিল্টার, মানে আবেগিক ফিল্টারের মাধ্যমে সেটা তারা অর্জন করবে। এবার আমরা এই 5টি হাইপোথিসিসকে সুন্দরভাবে দেখব, এক এক করে আমরা এটাকে বর্ণনা করে যাব। প্রথম হলো যে হাইপোথিসিস স্টিফেন ক্রাশেন দিয়েছেন, এটি হলো অধিগ্রহণ ও শিখন হাইপোথিসিস, মানে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। এখানে কি হয় দেখো, এখানে লক্ষ্য ভাষায় যোগাযোগ স্থাপন করা ব্যাকরণ মুখস্থ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের যে L2 রয়েছে, এই L2 এর মাধ্যমে আমরা কথা বলবো, কথোপকথন করব। আমরা ব্যাকরণের টেন্সের বা পার্ট অফ স্পিচের প্রভৃতির নিয়ম আমরা মুখস্থ করাবো না। ভাষাকে জোর করে না শিখিয়ে প্রাকৃতিকভাবে আয়ত্ত করতে দেওয়া উচিত। আমরা কি করব, শিশুদের তোমাকে এটা শিখতে হবে, তুমি এটা শিখে এসো, তোমাকে এটা কাল শিখে আসতে হবে, এ ধরনের আমরা তাদেরকে জোর করে ভাষা শেখাবো না। কাদের? শিশুদের। আমরা প্রাকৃতিকভাবে শিশুরা কথা বলার মাধ্যমে যাহাতে শিখে নেয় সেই দিকে আমরা খেয়াল রাখব। লক্ষ্য ভাষায় যোগাযোগ ও পরিবেশ আমরা বিদ্যালয়ে সৃষ্টি করার চেষ্টা করব, যাতে করে শিশুরা কি করবে, ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশন করবে, নাকি লার্নিং করবে। ঠিক আছে? লার্নিং করতে হলে তো আমাদের কি করতে হবে, ব্যাকরণের নিয়ম ও পাঠ্য বই এখানে কাজে লাগাতে হবে। নিয়ম মুখস্থ করার উপরও ফোকাস করতে হবে, গুরুত্ব প্রদান করতে হবে, যা অর্জনের চেয়ে বা অ্যাকুইজিশনের চেয়ে কম প্রভাবশালী। পরবর্তী হাইপোথিসিস উনি দিয়েছেন, যার নাম হলো মনিটর হাইপোথিসিস, দ্য মনিটর। এখানে মনিটর হিসাবে কে ভূমিকা পালন করে দেখো, আমরা প্রাকৃতিকভাবে যা অর্জন করি, প্রথাগত শিখন শুধুমাত্র তার একটি সম্পাদক বা মনিটর হিসাবে কাজ করে। ন্যাচারালি আমরা এই যে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে আমরা যা শিখব, নিজের সহপাঠী ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথন করে, আলাপ আলোচনা করে, মিথস্ক্রিয়া করে, সমাজের বাড়ির আশেপাশের লোকজনদের সঙ্গে আলোচনা করে, তাদেরকে দেখে আমরা যা শিখব সেটা আমাদের কতটুকু প্রভাবশালী হয়েছে কি না, সেটা ব্যাকরণগত শিখনের মাধ্যমে হবে। অর্থাৎ এখানে ব্যাকরণ কি করবে, ভুল সংশোধন এবং বাক্য গঠন উন্নত করতে সাহায্য করবে। ঠিক আছে? তো এখানে কি করছে, এই যে মনিটর হাইপোথিসিসের মতে কি, আমরা প্রাকৃতিকভাবে যা অর্জন করছি আর শিখন সেটাকে মনিটর হিসাবে আমাদের কোথায় কোন ভুল রয়েছে, আমাদের যে গলতি কোথায় রয়েছে সেটা ধরে দেয়। আর যার ফলস্বরূপে আমরা কি করি, আমরা যা অর্জন করেছি, যে ভাষা আমরা আয়ত্ত করেছি সেটা উন্নত ও নির্ভুল ভাষা হয়। বুঝা গেল? পরবর্তী হাইপোথিসিসের মধ্যে বলা হয়েছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। এই যে হাইপোথিসিস, এখানে তুমি নাম শুনেই বুঝতে পারছো যে প্রাকৃতিক ক্রম হাইপোথিসিস, মানে ব্যাকরণের নিয়মগুলো একটি প্রাকৃতিক ও নির্দিষ্ট ক্রমানুসারে অর্জিত হয়। প্রথমে সহজ, তারপর ধীরে ধীরে করে একটির উপর আরেকটি যে নিয়ম সংযুক্ত রয়েছে, এভাবে আমরা প্রথম থেকে কি করব, প্রাকৃতিকভাবে শুরু করাবো। প্রতিটি শিক্ষার্থীর শেখার নিজস্ব গতি থাকে, এটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাই তাদের উপর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম চাপিয়ে দেওয়া উচিত নয়। ন্যাচারালি তারা শিখবে। আমরা এই সময়ের ভিতরে তোমাকে এটা এটা শিখতে হবে, এমন কোনো নির্দিষ্ট দরা বাঁধা নিয়ম শিক্ষার্থীদের দেব না, চাপিয়ে দেব না। এটা আমাদের করতে হবে, যাকে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস বলেছেন ক্রাশেন। প্রাথমিক পর্যায়ে আমরা কি করব, তাদেরকে ক্রমবিকাশ যে তাদের হবে, আমরা এভাবে করো এভাবে করো, এটা আমরা চাপাবো না আর কি। তারা স্বতঃস্ফূর্তভাবে ব্যাকরণের বিষয়েও জানবে। তো এটার ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন হলো জোরপূর্বক ব্যাকরণ চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন। আমাদের কি করতে হবে, আমরা যখন ভাষা শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে প্রবেশ করব, তাদের শিক্ষা দান করব, তাদের পড়াবো,
তখন কখনো যেন আমরা জোর দিয়ে তাদেরকে চাপিয়ে না দেই। পরবর্তী হলো হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস। মানে এখানে আমরা শিশুদের কি করব? কম্প্রিহেনসিবল ইনপুট প্রোভাইড করব। মানে শিশুরা যে বর্তমান পর্যায়ে আছে, এই বর্তমান পর্যায়ে তারা কি বুঝতে পারে, এটার চেয়ে অল্প উন্নত মানের ইনপুট আমরা তাদেরকে দেব। আর এই ইনপুটকে তারা আয়ত্ত করবে। শিক্ষার্থীকে সর্বদা এমন ইনপুট দিতে হবে যা তার বর্তমান স্তরের চেয়ে সামান্য উন্নত। কিন্তু তার কাছে বোধগম্য এমন ইনপুট আমরা দেব, সে বুঝতেই পারতেছে না এমন কোনো ইনপুট আমরা তাদেরকে দেব না। ঠিক আছে? তো এটাকে উনি I+1 দেখিয়েছেন, যেখানে সামান্য উন্নত মানের আমরা কি করব? তার বর্তমান আন্ডারস্ট্যান্ডিং লেভেলের চেয়ে উন্নত ইনপুট দেব। আর অবোধগম্য যখন আমরা I+10 মানে আমরা এমন কিছু ইনপুট দিয়েছি যা শিক্ষার্থীর মাথায় ঢুকছে না। ঠিক আছে? তো আমরা ইনপুট কিভাবে দেব? আমরা মানে রিয়েল লাইফ অবজেক্ট, যেমন ছাতা, হাতুড়ি প্রভৃতি এনে, স্ক্রুড্রাইভার এনে তাদেরকে রিয়েলিয়ার মাধ্যমে আমরা বুঝাতে পারি। প্রপার অ্যাকশন অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝাতে পারি। প্রাসঙ্গিক আ শব্দের বা ওয়ার্ডসের মাধ্যমে আমরা তাদেরকে বুঝাতে পারি। তাদেরকে আমরা কম্প্রিহেনসিবল ইনপুট দেব। ঠিক আছে? তারপর লাস্ট হাইপোথিসিস হলো আবেগিক ফিল্টার হাইপোথিসিস। এখানে এটার নাম হলো, ইংরেজি নাম অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এখানে কি হবে দেখো, নেতিবাচক আবেগ মানে ভয়, উদ্বেগ প্রভৃতি আমরা শিক্ষার্থীদের প্রোভাইড করব না। শিক্ষার্থীরা এরকম আবেগের মাধ্যমে পড়ে এমন কাজ আমরা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে করব না। একটি দেওয়াল বা ফিল্টার তৈরি করে যা ইনপুটকে মস্তিষ্কের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডি এর কাছে পৌঁছতে বাধা দেয়। মানে ক্লাসরুমে আমরা শিশুদের ভয় কখনো দেখাবো না। উদ্বেগ প্রকাশ করার সুযোগ তাদেরকে দেব, উদ্বেগের মধ্যে তাদেরকে রাখবো না। তাদের সর্বদা আমরা কি করব? স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তাদের বুঝতে অসুবিধা হয় এমন ইনপুট আমরা তাদের দেব না, যার ফলস্বরূপে তারা উদ্বেগে ভুগবে না। ঠিক আছে? আর এই যে ল্যাড হলো নম চমস্কির ধারণা অনুযায়ী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। যে চমস্কি বলেছেন এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে মানব শিশু ভাষা শিখে থাকে। আর এভাবে শিশুরা ভাষা শিখে থাকবে, দ্বিতীয় ভাষা অনায়াসে শিখতে পারবে। এটাকে আবেগিক ফিল্টারের মাধ্যমে দেওয়ার জন্য বলেছেন কে? আমাদের স্টিফেন ক্রাশেন। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা দেখো। এখানে এই যে আমরা যে আবেগিক ফিল্টার হাইপোথিসিস আমরা দেখলাম, তো এটার ভাঙার উপায় ৩ টি আবেগিক চলকের মাধ্যমে আমরা এটা ভাঙতে পারি। যেমন সফলভাবে ভাষা অর্জনের জন্য আবেগিক ফিল্টারকে নিচু বা লো রাখতে হবে। আমরা যে এই ফিল্টার লাগাবো, তোমরা জানো যে জলের ফিল্টারের মাধ্যমে আমরা জলকে শুদ্ধ করি। এই আবেগিক ফিল্টারের মাধ্যমে আমরা আবেগকে ফিল্টার করব। অ্যাংজাইটি মানে উদ্বেগ, প্রেরণা মানে মোটিভেশন, আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স। প্রথমে উদ্বেগ, তো আমরা কি করব? লো অ্যাংজাইটি, যাহাতে তারা উদ্বেগে না ভুগে এমন আমরা পরিবেশ তৈরি করব শ্রেণীকক্ষে। তাদের মোটিভেশন হাই, চূড়ান্ত থাকবে এমন আমরা পরিবেশ তাদেরকে সৃষ্টি করে দেব শ্রেণীকক্ষে। আর যার ফলস্বরূপে তাদের সেলফ কনফিডেন্স হয়ে উঠবে উচ্চ। এটা আমরা করব। ফিল্টার নিচু থাকলে ইনপুট সহজেই মস্তিষ্কে প্রবেশ করে। তো আমরা ফিল্টার কি করব? নিচু রাখবো। ফিল্টার যদি আমরা বেশি উন্নত মানের রাখি তাহলে সেটা তাদের বুঝতে অসুবিধা হবে, আর যা তাদের মানসিক ভারসাম্য এর মধ্যে খাটবে না। ঠিক আছে? তো তারা যা সহজে বুঝতে পারে এমন আমরা কাজ করব। মোটিভেশন প্রপার আমাদের শ্রেণীকক্ষে রাখতে হবে। অ্যাংজাইটি লেভেল কম করে রাখতে হবে। অ্যাংজাইটি লেভেল যত কম থাকবে তত তাদের সেলফ কনফিডেন্স হাই হবে। বুঝা গেল? চলো এবার দেখো আদর্শ শ্রেণীকক্ষ কিভাবে আমরা একটি মডেল ক্লাসরুম প্রেজেন্ট করব। সফল ভাষা অর্জনের সূত্র কি? স্টিফেন ক্রাশেনের মতে একটি আদর্শ পরিবেশ তৈরি করতে শিক্ষকদের প্রধানত ২ টি বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। এই ২ টি বিষয় হলো বোধগম্য ইনপুট I+1 আমরা শিক্ষার্থীদের প্রোভাইড করব। তাদের বর্তমান লেভেলের চেয়ে অল্প উন্নত মানের লেভেল দেব। মানে এটার উদাহরণ হলো আমরা কি করব? যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আমি পড়াতে গিয়েছি সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে তাদের সঙ্গে কথোপকথন করার চেষ্টা করব। এভাবে করার ফলস্বরূপে সফল দ্বিতীয় ভাষা অর্জন সম্ভব হবে। আর আমরা পরিবেশ করব সৃষ্টি উদ্বেগমুক্ত। কোন পরিবেশ? শ্রেণীকক্ষের পরিবেশ। অ্যাংজাইটি যেন শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ না করে সেটা আমাদের মনে রাখতে হবে। মানে শিক্ষার্থীদের অ্যাংজাইটি ফ্রি পরিবেশ কি করে আমরা দেব? যখন আমরা শিশুদের
ভুল করার স্বাধীনতা দেব। ভুল করার ফলে তাদেরকে আমরা যখন অপমান করব না, তাদেরকে যখন আমরা ভয় দেখাবো না, তাদেরকে যখন স্কল্ড করব না, পানিশমেন্ট দেব না, তখন তারা অনায়াসে ভুল করবে। আর ভুল করার মাধ্যমেই শিক্ষার্থীরা শুদ্ধ কি সেটা জেনে নিতে পারে। আর ভুল করছে মানে শিক্ষার্থীরা কিছু শেখার চেষ্টা করছে, তাই তো তাদের ভুল হচ্ছে। এটা অবশ্যই মনে রাখবে। বুঝা গেল? এবার দেখো সারসংক্ষেপ মানে আবারও একবার আমরা এই ক্রাশনের দ্বিতীয় ভাষা অর্জনের তত্ত্ব কি করে আমরা অর্জন করব, কি করে আমরা শ্রেণীকক্ষে এপ্লাই করব সেটা সামারাইজ করে নেব। শিখনের চেয়ে অধিগ্রহণ বেশি কার্যকর এবং দীর্ঘস্থায়ী অ্যাকর্ডিং টু স্টিফেন ক্রাশেন। ব্যাকরণ কেবল আমাদের স্বতঃস্ফূর্ত ভাষার ভুলগুলো মনিটর বা সম্পাদন করে থাকে। থার্ড পয়েন্ট হলো শিক্ষার্থীদের সর্বদা তাদের বর্তমান স্তরের চেয়ে সামান্য উন্নত ইনপুট I1 দিতে হবে, I10 আমরা দেব না। আর চতুর্থ পয়েন্ট হলো ভয় ও উদ্বেগ দূর করে শিশুদের আত্মবিশ্বাস বাড়ালে মস্তিষ্কের এলইডি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে যায় এবং ইহা সবচেয়ে ভালোভাবে কাজ করে অ্যাকর্ডিং টু স্টিফেন ক্রাশেন। আশা করি থিওরি তোমরা বুঝতে পারলে। এবার আমরা চলে যাব কতগুলি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে। তো সবাই কিন্তু তোমরা ক্লাসে থাকবে। তো এখানে কোয়েশ্চেন নম্বর 1 দেখো, যা 2016-তে এসেছিল। এখানে পেপার 1 এর কোয়েশ্চেন। আমি পেনের কালার অল্প চেঞ্জ করে দিচ্ছি, নইলে তোমরা দেখতে অসুবিধা পাবে। স্টিফেন ক্রাশেনস থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট কনসিস্ট অফ, মানে স্টিফেন ক্রাশেনের দ্বিতীয় ভাষা অর্জন তত্ত্বে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? কোনটি অন্তর্ভুক্ত নয়? আমরা 5টি স্তর দেখেছি। এখানের মধ্যে দ্য ইনপুট হাইপোথিসিস ইহা স্টিফেন ক্রাশনের থিওরির অন্তর্ভুক্ত। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস ইহা কি? ইহাও অন্তর্ভুক্ত রয়েছে। দ্য লার্নেবিলিটি হাইপোথিসিস ইহা স্টিফেন ক্রাশনের থিওরির অন্তর্ভুক্ত নয়। তাই এই কোয়েশ্চনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। আর অপশন ডি হলো দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, যা স্টিফেন ক্রাশনের থিওরির একটি অংশ বা একটি হাইপোথিসিস। কোয়েশ্চন নাম্বার 2, দ্য টার্ম কম্প্রিহেন্সিবল ইনপুট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। কম্প্রিহেন্সিবল ইনপুট কার সঙ্গে জড়িত? তো আমরা ইতিমধ্যে থিওরি আলোচনা করেছি, ইহা ক্রাশনের সঙ্গে জড়িত। তাই এই কোয়েশ্চনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 3। এই প্রশ্নগুলি কোন পেপারে এসেছে, কোন সালে এসেছে, প্রথমে কিন্তু আমরা দিয়ে রেখেছি। কম্প্রিহেন্সিবল ইনপুট অ্যাজ প্রপোজড বাই ক্রাশেন, উনি 1985-এ এটাকে প্রপোজ করেছেন। তো 1985 খ্রিস্টাব্দে যে ক্রাশেনের প্রস্তাবিত কম্প্রিহেন্সিবল ইনপুট, এটার মানে কি? তো এখানে আমরা আলোচনা করে এসেছি, এটার মানে হলো এক্সপোজিং লার্নার্স টু ল্যাঙ্গুয়েজ সামহোয়াট অ্যাবভ দেয়ার লেভেল, মানে শিক্ষার্থীর স্তরের সামান্য উপরে থাকা ভাষার সংস্পর্শে তাদেরকে ধীরে ধীরে আনবো। শিশুরা বুঝতে পারে এমন বিষয়ে আমরা তো তাদেরকে পাঠদান করাবই, কিন্তু শিশুরা যে বিষয়ে তাদের বোঝার অল্প উপরে রয়েছে, ঊর্ধ্বে, সেটা আমরা দেব। এভাবে দিলে তারা কি করবে? যা তারা বুঝতে পারে এমন আমাদের আবার দিতে হবে। ঠিক আছে? শিশুরা বুঝতে পারে না এবং তাদের প্রয়োজনের বাইরে আমরা কিছু দেব না কন্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার দেখো এবার 4। ইনপুট হাইপোথিসিস রেফার্স টু। ইনপুট হাইপোথিসিস মানেটা কি? ইনপুট হাইপোথিসিস মানে হলো আমরা শিশুরা বুঝতে পারে এমন বর্তমান লেভেলের চেয়ে অল্প ঊর্ধ্বের কনসেপ্ট, অল্প ঊর্ধ্বের কন্টেন্ট তাদেরকে প্রোভাইড করা। তাই এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার অপশন এ হবে দ্য রিলেশনশিপ বিটুইন হোয়াট দ্য লার্নার ইজ এক্সপোজ টু অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশন, মানে শিক্ষার্থী যে ভাষাগত ইনপুট এর সংস্পর্শে আসে এবং ভাষা অর্জনের মধ্যে সম্পর্ক, এটা হলো। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 5। We acquire language by understanding input that is a little beyond our current level of acquired competence. What is this pedagogical concept known as? আমাদের বুঝার অল্প ঊর্ধ্বের ধারণাকে ক্রাশিন বলেছেন ইনপুট হাইপোথিসিস। তো এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আমরা থিওরি ক্লিয়ারলি বুঝেছি, তাই এখানে খুব সহজভাবে শুদ্ধ উত্তর করে দিতে পারছি। এগুলি সিটেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, মনে রাখবে। তোমার মনে হতে পারে এগুলি আবার আসবে, দেখো এগুলি পরীক্ষায় আসে, আর কোনো কিছু এখানে রকেট সায়েন্স আসে না। হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ক্রাশনস ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস? নিচের কোনটি ক্রাশনের ন্যাচারাল অর্ডার হাইপোথিসিসকে বর্ণনা করছে? তো এ বি সি ডি 4টি অপশনকে আমরা পড়লে এখানে পেয়ে যাব যে অপশন এ এখানে বলছে কি পার্টস অফ এ ল্যাঙ্গুয়েজ আর অ্যাকোয়ার্ড ইন এ প্রেডিক্টেবল অর্ডার, মানে ভাষার বিভিন্ন অংশ একটি পূর্বানুমানযোগ্য ক্রমে অর্জিত হয়।
ঠিক আছে? এটা ক্রাশেনের ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস বলেছে, পূর্বানুমান যা আমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারি। ঠিক আছে? চলো পরবর্তী আমরা কোয়েশ্চেনে চলে যাব। Which of the following describes how language learners evaluate the accuracy of their use? ভাষা শিক্ষার্থীরা কিভাবে তাদের ভাষা ব্যবহারের শুদ্ধতা যাচাই করে তা কোনটি ব্যাখ্যা করে? ইনপুট হাইপোথিসিস ব্যাখ্যা করে, নাকি ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস ব্যাখ্যা করে, নাকি অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস ব্যাখ্যা করে, নাকি মনিটর হাইপোথিসিস ইহা ব্যাখ্যা করে? তো আমরা পড়ে এসেছি এটা মনিটর হাইপোথিসিস ব্যাখ্যা করে। মনিটর হাইপোথিসিসের মাধ্যমে কি করা হয় যে শিশুরা কি ধরনের শিখছে এটাকে এডিট করতে হবে নাকি এটাকে শুদ্ধ কি করে করতে হবে সেটা বলে দেয়। কোয়েশ্চেন নাম্বার এবার 8, কম্প্রিহেনসিবল ইনপুট রেফার্স টু, কম্প্রিহেনসিবল ইনপুট বলতে কি বোঝায়? তো আমরা ইতিমধ্যে পড়ে এসেছি কম্প্রিহেনসিবল ইনপুট বলতে বোঝায় মিনিংফুল অরেল অর রিটেন ল্যাঙ্গুয়েজ স্লাইটলি অ্যাবভ দ্য লার্নার্স কারেন্ট লেভেল অফ মাস্টারি। চলো কোয়েশ্চেন নাম্বার 9 এবার আমরা চলে আসবো। I plus 1 as the comprehensible input proposes dash, এখানে I plus 1 কি বোঝাতে চাইছে? তো এখানে I plus 1 দিয়ে বোঝাতে চাইছেন ক্রাশেন exposing learners to a language slightly above their level of language, মানে শিক্ষার্থীর বর্তমান ভাষাগত স্তরের উপরে থাকা ভাষার সংস্পর্শে আনাকে এখানে বোঝানো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যাকর্ডিং টু ক্রাশেন ড্যাশ ইজ এ সাবকনসাস প্রসেস, ক্রাশেনের মতে কি হলো অবচেতন প্রক্রিয়া? লার্নিং নাকি অ্যাকুইজিশন নাকি লিসেনিং নাকি কমিউনিকেশন? তো ক্রাশেনের মতে অ্যাকুইজিশন বা অর্জন হলো কি? অ্যাকুইজিশন হলো কি একটি ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, বা সাবকনসাস প্রসেস। চলো এবার আমরা পরবর্তী কোয়েশ্চনে চলে যাব। কোয়েশ্চন নাম্বার 11, a learner shows her reading ability by a critical appreciation of an unseen text that is one stage above her cognitive level, শিক্ষার্থী এখানে কি করছে? তার বোধগম্য ক্ষমতার অল্প উপরে একটি টেক্সট পড়ে এটাকে বুঝে নিতে পারছে। দিস রিজোনেটস উইথ, এটা কার সঙ্গে জড়িত? তো এটা কম্প্রিহেনসিবল ইনপুটের সঙ্গে জড়িত, যে কনসেপ্ট যে ধারণা দিয়েছেন ক্রাশেনের অল্প মানে বর্তমানের যে লেভেল বোঝার ক্ষমতা এটার চেয়ে অল্প ঊর্ধ্বের বিষয় যা কিন্তু শিক্ষার্থীরা বুঝে নিতে পারবে, এটার নাম হলো কম্প্রিহেনসিবল ইনপুট। কোয়েশ্চেন নাম্বার 12, in which hypothesis is it assumed that students know the grammar rules and remember them with mindfulness? কোন হাইপোথিসিস এ ধরা হয় শিক্ষার্থীরা গ্রামার রুলস জানে এবং সচেতনভাবে সেগুলি মনে রাখে? ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, মনিটর হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস, অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। তো এই কোয়েশ্চনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, মনিটর হাইপোথিসিস। এখানে গ্রামারের রুল কোথায় কি করে অ্যাপ্লাই করবে সেটা তারা এডিট করতে হবে নাকি নিয়মের মোতাবিক হয়েছে কিনা সেটা মনিটর হাইপোথিসিসের মাধ্যমে করে থাকে। এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 13, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারো, কমেন্ট করে আমাদের জানাতে পারো, সাজেশন দিতে পারো। According to Stephen Krashen, if a learner is at stage I, then acquisition takes place when she is exposed to dash that belongs to level I plus 1. তো এখানে I plus 1 মানে কি? এখানে ইনকম্প্রিহেনসিবল ইনপুট না, এখানে হলো কম্প্রিহেনসিবল ইনপুট I plus 1। I plus 10 হলে কি হবে? I plus এখানে আমরা যদি I plus 10 দেই তাহলে দ্যাট মিনস ইট ইজ ইনকম্প্রিহেনসিবল ইনপুট। তাই এখানে কোয়েশ্চেন নাম্বার 13 এর তো কারেক্ট আনসার অপশন সি হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 14, Stephen Krashen's theory of second language acquisition consists of, স্টিফেন ক্রাশেনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি এর কোনটি অন্তর্ভুক্ত? দেখো 2023-এও কিন্তু এই কোয়েশ্চেন এসেছিল। রিসার্চ হাইপোথিসিস, আচ্ছা রিসার্চ হাইপোথিসিসের কথা আমরা ক্রাশেনের থিওরিতে পেয়েছি কি পাইনি? অপশন বি বলছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, ইয়েস আমরা এই ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস ক্রাশেনের থিওরিতে দেখেছি, দেয়ারফর অপশন বি হবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার এবার 15, The idea of monitor hypothesis was given by, monitor hypothesis এর আইডিয়া দিয়েছেন ক্রাশেন, তো এখানে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন বি। Question number 16, Amrita, a language learner, acquires language not when the input is repeated several times, but when that input is understood. When she understands what it means and can make use of it. মানে স্টিফেন ক্রাশেন হ্যাজ কল্ড ইট, ভাষা শিক্ষার্থী অমৃতা কি করে ইনপুট বারবার শোনার কারণে নয় বরং ইনপুটের অর্থ বুঝতে এবং তা ব্যবহার করতে পারার মাধ্যমে ভাষা অর্জন করে। স্টিফেন ক্রাশেনের মতে এটি কি, বা স্টিফেন ক্রাশেন এটিকে কি বলেছেন? এফেক্টিভ ফিল্টার বলেছেন নাকি কম্প্রিহেনসিবল ইনপুট বলেছেন, মনিটর হাইপোথিসিস, ল্যাঙ্গুয়েজ লার্নিং? তো দেখো এই কোয়েশ্চেনের মধ্যে
কোনো দ্বিধার কারণ নেই। এখানে এটাকে কম্প্রিহেনসিবল ইনপুট সে বুঝতে পারে। সে যেভাবেই হোক না কেন সে বুঝতে পারছে। এখানে আন্ডারস্ট্যান্ডিং এর উপর ফোকাস করেছে, আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলা হয়েছে। তো এটা হলো কম্প্রিহেনসিবল ইনপুট। ঠিক? কোয়েশ্চেন নাম্বার এবার 17 এই কোয়েশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ টিচার ট্রাইং টু প্রোভাইড comprehensible input as her Krashen's hypothesis. ক্রাশেনের হাইপোথিসিস অনুযায়ী কোনটি টিচারের কম্প্রিহেন্সিবল ইনপুট দেওয়ার উদাহরণ? এ বি সি ডি চারটি যে এখানে ইনপুট দেওয়ার উদাহরণ রয়েছে, এখানের মধ্যে অপশন ডি হলো ইনপুট দেওয়ার উদাহরণ। কেননা দেখো, প্রোভাইডিং স্টুডেন্টস উইথ টেক্সট স্লাইটলি অ্যাবাভ দেয়ার লেভেল, এটাই তো হলো কম্প্রিহেন্সিবল ইনপুট। মানে শিক্ষার্থীর বর্তমান স্তরের তুলনায় সামান্য উচ্চতর কিছু বোধগম্য টেক্সট দেওয়া। তারা বুঝতে পারে না এমন আমরা দেব না টেক্সট, এমন আমরা কাজ তাদেরকে দেব না। তাদের বর্তমান লেভেলের অল্প ঊর্ধ্বের আমরা দেব, কিন্তু যা তারা বুঝতে পারে। ঠিক আছে? বুঝতে পারবে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার এবার 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য মনিটর হাইপোথিসিস গিভেন বাই স্টিফেন ক্রাশেন? স্টিফেন ক্রাশেনের মনিটর হাইপোথিসিস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? মানে নিচের কোন বক্তব্যটি ভুল? অপশন এ, ইট ইজ বেসড অন দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। স্টিফেন ক্রাশেন যে তত্ত্ব দিয়েছেন, ইহা অ্যাকুইজিশন এবং লার্নিং এর সম্পর্ককে বোঝায়। ইয়েস, দিস ইজ ট্রু। ঠিক আছে। অপশন বি বলছে হোয়াট ইজ অ্যাকোয়ার্ড হেল্পস ইন মনিটরিং হোয়াট ইজ লার্নড। যা শেখা হয়েছে তা যা অর্জন করেছে সেটা মনিটর করতে সাহায্য করে না। এটা শুদ্ধ নয়। তাই এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন কত? অপশন বি হবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। অপশন সি শুদ্ধ কিনা আমরা দেখব। দ্য লার্নার ক্যান অনলি মনিটর ইফ হি অর শি হ্যাজ এনাফ টাইম অ্যান্ড এনাফ নলেজ অফ দ্য রুলস। রুল যদি তারা জানে তাহলে এটাকে তারা এডিট করতে পারবে, মনিটর করতে পারবে, বুঝতে পারবে শুদ্ধ কি ভুল হয়েছে তাদের। তারপর অপশন ডি বলছে ইট ইজ ইউজড ইন দ্য কনটেক্সট অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর স্টিফেন ক্রাশেনের তত্ত্ব কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে ব্যবহার করা হয়। তাই এখানে অপশন বি কি করে শুদ্ধ উত্তর হলো, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার কোয়েশ্চেন নাম্বার 19 এন্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন 2024 এসেছিল সিটেটের পেপার 2 তে, ডিসেম্বর 2024 এর প্রশ্ন। ঠিক আছে? A teacher provides learners of class 8 an article which she considers slightly above their language level. একটি আর্টিকেল ক্লাস 8 এর টিচার তার শিক্ষার্থীদের প্রোভাইড করলেন যা তাদের বর্তমান অবস্থার অল্প উপরে। লার্নার্স হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য টেক্সট টু ডু ম্যানি টাস্ক। শিক্ষার্থীদের এই এই টেক্সট নিয়ে অনেক কিছু কাজ করতে হবে, তাই তাদেরকে এটা পড়তে হবে। হোয়াট ইজ দিস নোন এজ, এটাকে কি বলা হয়? তো এখানে শিক্ষার্থীরা বুঝতে পারবে না এমন কিছু দেননি, শিক্ষার্থীরা বুঝতে পারবে এমন কিছু দিয়েছেন যা হলো তাদের বর্তমান লেভেলের অল্প উপরে দিয়েছেন, কিন্তু যা তারা বুঝতে পারে। এটাকে বলা হয় কম্প্রিহেনসিবল ইনপুট। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও। তোমরা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে, আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইবও করবে। চলো পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।